হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। আমি তাপস কুম্ভকার, তোমাদের নিজের চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা ম্যাথ প্র্যাকটিসের ডাব্লিউপির জন্য যে 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ যেভাবে প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে আমরা আলোচনা করেছি। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কী আছে। যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশটি কত, এটা আমাদের বের করতে হবে নাকি। তো দেখো আমরা চপিং প্রসেসে করব। এখানে সিম্পলি আমরা ধরে নেব ভগ্নাংশের লব এবং হর দুটোই আছে 100। কত আছে? দুটোই 100 আছে। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে যে 200% বৃদ্ধি হবে লব এবং হর বৃদ্ধি হবে 150%, তাহলে নতুন ভগ্নাংশটা কত হবে আমাদের? নতুন ভগ্নাংশটা আমরা এই সাথে যদি 200%, লবের 200% বৃদ্ধি হওয়া মানে কি 100 ছিল আরও 200 অ্যাড হবে, টোটাল হবে কত তখন? সেটা 300। এবং হর 150% বৃদ্ধি পাচ্ছে, তার মানে অর্থাৎ 100 সাথে আরও 150 যোগ হবে, মানে পাবো কত আমরা? 250, 250। তাহলে নতুন ভগ্নাংশটা হচ্ছে 300/250। কিন্তু প্রশ্ন অনুসারে এই 300/250 ইকুয়ালস টু কত হবে আমাদের? ইকুয়ালস টু হবে 9/35, 9/35। ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? ব্যাস, এরপর এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করব। কীভাবে ক্যালকুলেশন করব সেটা বলে দিচ্ছি তোমাদের। দেখো, নিয়ে আসছি বাঁ সাইডে অঙ্কটাকে। ডান সাইডে দেখো, তো মোট ভগ্নাংশ, মূল ভগ্নাংশ আমাদের ছিল কত বলো তো? মূল ভগ্নাংশ ছিল 100/100। 100/100 মানে ইকুয়ালস টু 1। এরপর আমরা ওই কি 100/100 মানে তো 1, হ্যাঁ 1 হয়। তাহলে ওই কি নিয়ম? 300/250 ইকুয়ালস টু যদি 935 হয়, তাহলে 1:2 কী হবে? এই অংশটুকু ডান দিকে যাবে, তখন সম্পূর্ণ পাল্টে যাবে। তো পাল্টে যাওয়া মানে ডান দিকে আমাদের আছে অলরেডি আগে থেকে 9/35, তার সাথে আমরা পাবো কি এই 250 উপরে চলে যাবে, 250 বাই নিচে হবে কত না 300। সোজা সাপটা জিনিস। এরপর এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা মূল ভগ্নাংশ পেয়ে যাব। 0 0 চলে গেল নাকি। এরপর দেখো, 5 দ্বারা 5 7 35, 5 5 25, 3 দ্বারা 3 3 9, আর এটা কী হবে? 3 10 30। এটা যদি আমরা 5 দ্বারা করি, 5 2 10, তাহলে ওভারঅল উপরে থাকছে 3 আর নিচে হচ্ছে 7 × 2, মানে মূল ভগ্নাংশটা কত দাঁড়াবে আমাদের? 3/14। তাহলে রাইট আনসার কী হবে? অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তো বন্ধুরা, এই ছিল প্রথম প্রশ্ন। চলে যায় আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো চলে এসেছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে কী বলা আছে দেখো, একজন মানুষ গড়ে ঘন্টায়, সরি একটু টাইপিং মিস্টেক, এটা গড়ে ঘন্টায় 24 কিলোমিটার গতিতে ওপরে ওঠে। কোনো একটা জায়গায় ওপরে উঠছে 24 কিলোমিটার গতিতে, কিন্তু এবং ঘন্টায় কি হয় না 30 কিলোমিটার, ঘন্টায় 30 কিলোমিটার গতিতে সে কী করে না নিচে নামে। উভয় ক্ষেত্রেই দূরত্ব একই ছিল। পুরো যাত্রাপথের গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে? ক্লিয়ার? এক্ষেত্রে দেখো, এই যে অঙ্কটা টোটাল ডিস্টেন্সটা আছে, ধরে নাও এই যে ডিস্টেন্সটা আছে, এখানে নিচে হচ্ছে এ পয়েন্ট, উপরে হচ্ছে বি পয়েন্ট। যখন উপরে উঠছে তখন তার গতিবেগ হচ্ছে 24 কিমি/আওয়ার। যখন নিচে নামছে তখন তার গতিবেগ স্বভাবতই বেশি হবে, সেটা হবে 30 কিমি/আওয়ার। ক্লিয়ার? জিনিসটা হচ্ছে আমাদের গড় গতিবেগ দু ক্ষেত্রে বের করতে হবে। এখন গড় গতিবেগের যেটা ট্রেডিশনাল মেথড, আমরা এটা শর্টকাট ফর্মুলা আসবো। শর্টকাট ফর্মুলা যদি এটা করতে হয়, সিম্পলি কী হয়, শর্টকাট ফর্মুলা 2xy/x + y, অর্থাৎ উপরে গুণ দুগুণ, দুটোরই গুণ করে আবার 2 গুণ করতে হয়, যেহেতু দুবার যাওয়া আসা হচ্ছে, আর নিচে দুটো বেগের যোগ করতে হয়। এটা শর্টকাট প্রসেস। কিন্তু এই শর্টকাট প্রসেসটা কীভাবে আমরা পাবো, ক্লিয়ার, সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে কিন্তু আমি চপিং প্রসেস আলাদাভাবে করাচ্ছি। কীভাবে দেখো, এই যে দুটো গতিবেগ দেওয়া থাকবে 24 এবং 30 দেওয়া থাকবে, তো যদি ডিস্টেন্সটা একই থাকে তখন কিন্তু তুমি চেষ্টা করবে এই যে দুটো গতিবেগ আছে 24 এবং 30, এই দুটো গতিবেগের মধ্যে তুমি লসাগু বের করার চেষ্টা করবে। এবং 30 এবং 24 এর লসাগু হবে কত না 120 হবে। কি করে বুঝতে পারলাম বলো তো? দেখো, 30কে কন্টিনিউয়াসলি গুণ করে দাও, 2 দ্বারা 60, 60 দ্বারা 24কে যাবে না, 24 দ্বারা যাবে কি 60কে, 3 30 90 যাবে না, 4 30 120, 120কে 24 দ্বারা যাবে। কিন্তু তোমাদের বলেছিলাম 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে তোমরা কী করবে, 120 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা আমরা ধরে নেব কত? ডিস্টেন্সটা হচ্ছে 120 কিলোমিটার। তো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 120 কিলোমিটার। তাহলে একবার ওপরে যাচ্ছে আর একবার নিচে নামছে, টোটাল তাহলে ডিস্টেন্সটা কত হচ্ছে? 120 দুগুণে 240। ক্লিয়ার? ডিভাইডেড বাই, এবার টাইমটা দ্বারা ভাগ করতে হবে। তো এখন 24 কিমি/ঘন্টা বেগে যখন যাচ্ছে, তখন ক ঘন্টা সময় লাগছে ওপরে যাওয়ার সময়? না 5 ঘন্টা। 5 24-এ 120। আর 30 কিলোমিটার বেগে যখন নিচে নামছে তখন টোটাল সময় কত? 4 ঘন্টা। 4 30-এ 120 কিলোমিটার।
তাহলে টোটালটা টাইম কত লাগছে, 9 ঘন্টা। 4 আর 5 9 ঘন্টা, তা ডিভাইডেড বাই 9 করলেই আমরা কিন্তু অ্যাকচুয়াল আনসারটা পেয়ে যাব 240/9 কিমি পার আওয়ার। এবং এখানে একটা আলটিমেটলি যে আনসারটা বেরোবে আমরা দেখব 3 দ্বারা 3 তিরিককে কত হয় 9, আবার 3 দ্বারা এখানে দেখব 3 8টে 24, 80, 80/3। এখন 80/3কে 3 দ্বারা যদি 80কে ভাগ করি আমরা কত পাবো, 3 দুগুণে 6, 2 20, 3 ছক 18, আবার 2 20, 3 6, এবার 26.6666 যেতেই থাকবে। তাহলে 26.6 কিমি পার ঘন্টা রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এইভাবে যদি করো তাহলে কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না বলছি দেখো, কারণ কখনো কখনো যদি তোমার ডিস্টেন্সটা আলাদা দেওয়া থাকে তখনও কিন্তু অসুবিধা হতে পারে। তো আর যদি তোমার মনে হয় যে এভাবে করার থেকে আমার 2x ধরে যে ফর্মুলা যেটা আছে যে 2xy প্লাস এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলাতেও তুমি পুট করতে পারো যে একই ডিস্টেন্স যদি হয়, দুটো আলাদা গতিবেগে যাওয়া আসা করে, তখন অবশ্যই কিন্তু এটাই হবে তার গড় গতিবেগ। এভাবে করে দেখবে ওই 26.6 কিলোমিটারে বেরোবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের মানে ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে। কীরকম অসুবিধা দেখো, নিচে যোগ করবো তখন 54, এখানে একটা ক্যালকুলেশনে গুণ ভাগ করতে হবে, তো করলেও তুমি পেয়ে যাবে তখন ওই 26.6 কিলোমিটারে। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, 3 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। 3 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে, এটাও গড় থেকে নেওয়া। কি, একটি দলে 75টি মেয়ের ওজন, গড় ওজন 47 কিলোগ্রাম। 75টি মেয়ের গড় ওজন 47 কিলোগ্রাম। পরে জানা যায় একটি মেয়ের ওজন লেখা হয়েছে 45 গ্রাম, কিন্তু প্রকৃতপক্ষে ওর ওজন 25 গ্রাম। দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত কিলোগ্রাম হবে তোমাকে বের করতে হবে। কত পর্যন্ত, 2 স্থান পর্যন্ত। ক্লিয়ার? তো এটাকে যদি তোমরা ট্রেডিশনাল মেথডে করো, একবার গুণ করে মোট ওজন করতে হবে, তারপরে সেখান থেকে আবার 45 বাদ দিয়ে আবার 25 যোগ করতে হবে, তারপরে আবার 75 দিয়ে ভাগ করে তোমাকে গড় করতে হবে। সেক্ষেত্রে অনেক লম্বা প্রসেস। সহজে কীভাবে করবে চপিং প্রসেস সেটা আগে দেখো। এখন দেখো প্রথমে ওদের গড় ওজন কত হয়েছে, 47 কিলোগ্রাম, কিন্তু একজনের 45 লেখা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল 25, অর্থাৎ কম লেখা ছিল, কম লেখা হয়েছে বেশি। তাই অ্যাকচুয়াল ওজন যখন 25 কিলোগ্রাম যোগ করব তখন নিশ্চয়ই ওজনটা গড় ওজন 47 কিলোগ্রামের থেকে কম হবে। এখন 47 কিলোগ্রামের থেকে যখন কম হবে, এলিমিনেট পদ্ধতিতে কিন্তু আমাদের অপশান সিটা বাদ চলে যাচ্ছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিফারেন্স অর্থাৎ কত বেশি লেখা হয়েছিল, ও লেখা হয়েছিল 45 কিলোগ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি ওর ওজন হচ্ছে 25। তাহলে অ্যাকচুয়ালি বেশি লেখা হয়েছিল কত কিলোগ্রাম না, 20 কিলোগ্রাম বেশি লেখা হয়েছিল। এই 20 কিলোগ্রামটা গড় বের করার সময় 75 জনের ক্ষেত্রেই তো প্রযোজ্য ছিল। তাহলে কমবে এখন এই 20 কিলোগ্রাম, এই 20 কিলোগ্রাম কজনের মেয়ের কমবে, গড় করার সময় 75 জন মেয়ের কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে টোটাল অ্যাকচুয়ালি গড় ওজনটা 47 থেকে কত কমছে, অ্যাকচুয়ালি কমছে 20 কিলোগ্রাম ডিভাইডেড বাই 75। ক্লিয়ার? এখন যদি এটাকে আমরা নামতা করি, 4 5 20, এটাকে করব কি 5 দ্বারা করলে 5 15 75। এখন 15 দ্বারা যদি 4কে আমরা ভাগ করি তাহলে একটা দশমিক পাবো, প্রথমেই দশমিক দিলেই পাচ্ছি 0। এখন 15 দুগুণে 30, 30 করলে এখান থেকে 10 ভাগ থাকবে, ভাজি থাকবে কত 10, দশমিকের জন্য আরও একটি শূন্য হবে। আরও একটি শূন্য যখনই হয়ে যাবে তখন আমরা কত পাচ্ছি 100। তো 100 মানে কি 15 দ্বারা 100 কত যাবে না, 6 15 হয় 90, 7 15 105। ক্লিয়ার? তাহলে আমরা আলটিমেটলি বেশিটা 7 15 ধরে নিচ্ছি, তাহলে 0.27 গ্রাম। তোমরা যদি বলো যে পয়েন্ট আমরা 26 তা ধরবো, তবু ধরতে পারো। ক্লিয়ার? কোনটা ধরতে চাও তোমরা, যদি বলো যে আমরা 6 15 90 0.26 ধরবো, 0.26ও ধরতে পারো। আমি ধরছি 0.27 এই কারণে, কারণ 100 আর 105-এর মধ্যে ডিফারেন্সটা খুব কম আছে, 5-5-এর খুব ডিফারেন্স আছে। তাহলে 75 জনের যে গড় ওজন ছিল 47 কিলোগ্রাম, সেখান থেকে অ্যাকচুয়ালি ওজনটা কমবে কত, 0.27 কিলোগ্রাম কমবে। এই 0.27 মনে রেখো। তাহলে ছিল আমাদের 47 আর কমছে কত 0.27। এটাকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই পাবো কত আমাদের এখান থেকে 3, আর 2 আছে 2 3 আছে 7, হাত থাকে 1, 47 থেকে 46.73 কিলোগ্রাম। তাই রাইট আনসার হয়ে যাবে কি অপশান এ, 46.73 কিলোগ্রাম। ক্লিয়ার? এইভাবেই ধরে নাও যদি কারো বেশি হয়ে যায়, হয়তো কারো 45 কিলোগ্রাম লেখা আছে কিন্তু তার ওজন হয়তো সাপোজ ধরে নাও 70 কিলোগ্রাম, সাপোজ ধরে নাও, তখন কত কিলোগ্রাম বৃদ্ধি পাচ্ছে 30 কিলোগ্রাম। সেই 30কে 75 দ্বারা ভাগ করে আবার সেটাকে বাড়তি মানে যোগ করে দিতে হবে, তখন গড় ওজনের সঙ্গে সেটাকে কী করতে হবে আমাদের যোগ করতে হবে, কারণ যেহেতু অ্যাকচুয়াল ওজনটা তো বৃদ্ধি পাচ্ছে। জিনিসটা বুঝতে পেরেছো? অতএব মোট জিনিসটা না করে যেটা কমবে বা যেটা বাড়বে সেটাকেই টোটাল করে সঙ্গে যোগ বা বিয়োগ করবে। যদি বৃদ্ধি পায় তখন যোগ করবে, যদি হ্রাস পায় অর্থাৎ কম লেখা ছিল উচিত ছিল তখন কিন্তু আমরা বিয়োগ করবে। কেমন?
আমরা পরের প্রশ্নে চলে যাই 4 নম্বর প্রশ্নে। চলে এসেছি 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটি পড়ে দেখো কী আছে। 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের খাদ্য মজুদ ছিল। পরে ওই শিবিরে আরও 150 জন যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কতদিন চলবে? এখন দেখো এখানে আছে কি মানুষ আর কতদিন খাবারে চলবে। এখন একটা সিম্পল জিনিস দেখো, এদের দুজনের মধ্যে সম্পর্কটা আগে বের করার চেষ্টা করবে। কোনো ফর্মুলা কাজে লাগার দরকার নেই, নর্মাল তোমরা ফর্মুলাটা একটা বের করার চেষ্টা করবে, এদের মধ্যে সম্পর্কটা কী থাকছে, এদের সম্পর্কটা কি সেটা। যদি 5 জন মানুষের খাবার থাকে 10 দিনের, সাপোজ ধরে নাও সেখানে যদি 10 জন মানুষ চলে আসে, তখন নিশ্চয়ই দিন সংখ্যাটা কমে যাবে তো, কারণ ওই খাবার আরও বেশি জন কমবে। অর্থাৎ যদি মানুষের সংখ্যা বৃদ্ধি পায় তখন দিন সংখ্যাটা কী হবে না, দিন সংখ্যাটা তখন কমতে থাকবে কিন্তু। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি না, এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ m প্রপোর্শনাল টু 1/d। তাহলে এদের মধ্যে যে চার্লস বলে যে ফর্মুলা, সেখান থেকে যদি করি গুণ করলে আমরা কি পাবো না, md ইকুয়ালস টু ধ্রুবক পাবো, কনস্ট্যান্ট। md ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাই এখান থেকে যতগুলোই ফর্মুলা আসুক না কেন, নতুন ফর্মুলা তুমি বের করতে পারবে কিভাবে। md যদি ধ্রুবক হয় তাহলে দুটো ক্ষেত্র, একটা প্রথমে 550 জন ছিল, পরে কতজন অ্যাড হয়েছে, 150 জন অ্যাড হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে 500 জন, 550, পরে 150 জন যখন এড হবে তখন আমরা পাবো 700 জন। এখন ফর্মুলা কি না, ফর্মুলা হচ্ছে m1d1 ইকুয়ালস টু m2d2। দেখো এই ফর্মুলা মনে রাখার দরকার নেই, সম্পর্কটা মনে রাখবে, সম্পর্ক মনে রাখলেই তোমরা এইভাবে ফর্মুলা নিজেরাই বের করতে পারবে। ক্লিয়ার? তাহলে m1d1 ইকুয়ালস টু m2d2, এই হচ্ছে এখানে ফর্মুলা। এখানে d1 কত দেওয়া আছে না, 28 দিনের দেওয়া আছে d1, আমাদের d2 বের করতে হবে। এই d2 যদি বের করতে চাই তাহলে এই m2কে আমাদের এই নিচে আনতে হবে, অর্থাৎ d2 ইকুয়ালস টু কী হবে না, উপরে m1d1 আর নিচে হবে m2। তাহলে d2 ইকুয়ালস টু আমাদের জিনিসটা কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে m1d1 ডিভাইডেড বাই m2। ক্লিয়ার? এখন দেখো m1 এর মান আছে 550, m1 এর মান আমরা পাচ্ছি কত না 550 গুণিত d1 অর্থাৎ 28 ডিভাইডেড বাই m2 অর্থাৎ সেক্ষেত্রে 150 জন যোগ হবে। 550-এর সঙ্গে 150 দিয়ে যোগ করি, 50 50 100, 600 আর 100 700 হয়ে যায় নাকি। তো এখান থেকে ক্যালকুলেশন করলেই পাবো, দেখো কত আমরা 0 0 কেটে গেল, 70 দ্বারা এখানে 10 করছি 7 দ্বারা, আর 4 7 28, 10 এই কারণে রাখলাম তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা পড়ে। 4 এবং 55 যদি গুণ করি কত হবে, 4 5 20, 0 হাত থেকে 2, আর 4 5 20 আর 2 22 ডিভাইডেড বাই 10, পড়ে থাকছে 22। তাহলে আলটিমেটলি আনসার কত হবে আমাদের, 22 দিন। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। চলে এসেছি আমরা 5 নম্বর প্রশ্নে। কি বলা আছে দেখো, প্রশ্নটি পড়ো। একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তাঁতটির প্রায় কত সেকেন্ড সময় লাগবে? এখানে প্রায় বলেছে, কেমন অ্যাকুরেট ফিগারটা বলেনি, প্রায় কত সেকেন্ড সময় লাগবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। সমস্ত ফিগারে এখানে রাউন্ড দেওয়া আছে। সিম্পল ফর্মুলা, ঐকিক নিয়ম, 0.128 মিটার কাপড় বুনতে সময় লাগে 1 সেকেন্ড, একে কত আর 25 মিটারে কত লাগবে। ক্লিয়ার? তো কত কত লাগবে আমরা করতে পারি। তাহলে এই টোটাল কাপড়টাকে ওর যে গতিবেগ সেটা দ্বারা আমরা মানে ভাগ করলেই তো পেয়ে যাব। তাহলে উপরে পাচ্ছি 25 মিটার ডিভাইডেড বাই কত পাচ্ছি না, 0.128। ক্লিয়ার? এই দশমিকটা যদি উড়িয়ে দিই আমরা তাহলে উপরে 1000 গুণ হবে, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 3টে সংখ্যা, তাই 3টে শূন্য হয়েছে। এরপর এগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। কীভাবে করব, 4 দ্বারা কাটি, 4 দ্বারা 4 3 12, 4 2 8, এটাও 4 দ্বারা কাটাবে, 4 25 100, তারপরে এই একটা শূন্য আছে, একটা শূন্য পড়ে যাবে এখানে। আবার 4 2 দ্বারা দেখি, 2 দ্বারা এখানে 16 পাচ্ছি, এখানে 2 দ্বারা কত পাবো না 12 2 25, সরি 12 2 24, 1 10 5। তাহলে আলটিমেট জিনিসটা কী দাঁড়াবে, 25-এর সঙ্গে 125 গুণ করে তাকে আমরা 16 দ্বারা ভাগ করব নাকি। এখন ওই 25 আর 125কে যদি আমরা ভাগ করতে যাই, কীভাবে ভাগ করব, সরি গুণ করতে যাই, তখন কত হবে আমাদের না, এটাকে 125টাকে দুভাগে ভাগ করো, 100 প্লাস 25। এখন এই 25-এর সঙ্গে 100 গুণ করলে 2500 হবে, আর এই 25 25-এ কত হবে 625 হবে। ক্লিয়ার? তাহলে 2500, তার সাথে আবার 625 যোগ করতে হবে, ডিভাইডেড বাই কত হবে 16 হবে। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে আমরা দুটো গুণকে আমরা গুণ করে দেখে নিই আগে। সিম্পল অঙ্ক, দেখো বেশি কষ্ট করতে যাবে না। যদি তোমাদের 25-এর নামটা মনে থাকে তাহলে ওভাবে ভাগ করারও দরকার নেই, মানে ডিভাইডেড করার দরকার নেই, ডিরেক্ট করতে পারবে। 5 25-এ
125-এর 5 হাতে থাকে 12, আর 12-25-এ 300, 300 আর 12 হচ্ছে 312, হয়ে গেল। ক্লিয়ার? 12-25-এ 300 তো বুঝতে পারো, 4-25 100 হলে 12-25 300 হয় তো। তাহলে এই 3125কে আমরা কয় দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? 3125কে আমরা ভাগ করব 16 দ্বারা। এরপর এখানে মজার বিষয় হলো যে এই ভাগটা করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে পরীক্ষার হলে, তো দেখেই আমরা আনসার বের করতে পারবো। কিভাবে দেখো, 16-র সঙ্গে যদি আমরা 200 গুণ করি, সাপোজ ধরে নাও, তাহলে 16 দুগুণে কত হয় আমাদের? 3200। 16 দুগুণে হয় 3200, কিন্তু এখানে 3200 নয়, 3125 আছে, কাছাকাছি আছে। তাহলে 200 হবে না, 200 থেকে কম হবে। কত কম হবে? নিশ্চয়ই দেখো, 200 যখন হচ্ছে না, 220ও হবে না, এখন 200 থেকে কম হবে। এখন মিনিমাম কম আছে দেখো 125, অর্থাৎ মাত্র 75। 3200 থেকে আমাদের 125, 3125 আছে, অর্থাৎ 75 কম আছে। তাহলে নিশ্চয়ই সেটা 170ও হবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 195। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই রকমের ভাগ যদি অনেক বড় ভাগ করতে হয়, আনসার দেখে আনসারগুলো কিন্তু অঙ্কটা করে নিও। ক্লিয়ার? ব্যাস। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কিন্তু 25 পর্যন্ত নামটা মুখস্থ রাখতেই হবে। চলে যাই পরের প্রশ্নে। চলে এসেছি আজকের আমরা মূল প্রশ্নে। দেখো এখানে প্রশ্নটি দেখো, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% প্রার্থী, 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা হয়েছে। অবৈধ ঘোষণা অর্থাৎ বাতিল করা হয়েছে। তাহলে মোট ভোট যেটা পড়েছে তার 2% বাদ গেলে পড়ে থাকে কত? 98% ভোট কাউন্ট হবে। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট ভোটের 75% ছিল। মোট ভোটের বলতে যে ভোট পড়েছে সেই ভোটের 75% ছিল। প্রশ্ন হচ্ছে ওখানে মোট ভোটারের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। ক্লিয়ার? তো এইগুলোর জন্য দেখবে অনেকে অনেক রকমের প্রশ্ন থাকবে, অনেক শর্টকাট ফর্মুলা অনেক বিভিন্ন জায়গায় পাবে কিন্তু। তো সেসব ক্ষেত্রে আমরা যাব না, আমরা সহজে করব। কিভাবে করব দেখো, একটা কমন লাইন বোঝাবার আগে চেষ্টা করব, তাহলে পরের ক্ষেত্রে তোমরা সেই আনসারগুলো নিজেরাই করতে পারবে এবং খুব সহজে। প্রথমে দেখো বেসিক জিনিসটা বুঝিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি আমরা যে মোট ভোটার আছে এক্স জন। কজন? এক্স জন। তাহলে তার মধ্যে ভোট পড়েছে কতজন? না 75% ভোট পড়েছে। এর মধ্যে কত পার্সেন্ট ভোট বাতিল হয়েছে? 2% ভোট। তাহলে কাউন্ট হবে 98% ভোট। তাহলে 98% ভোট কাউন্ট হয়েছে। এর মধ্যে এই যে 9261 যেটা পেয়েছে সেটা এই ভোটের কত পার্সেন্ট? না 75%। না আবার গুণিত করছি কি 75%। এইটা সমান কত হবে? না 9261 হবে। তাহলে আমাদের তো মোট ভোটার এক্স বের করতে হবে। তখন বাকি রাশিগুলো যদি ডান দিকে যায়, সমাধানের নিয়মে সবগুলোই তো পাল্টে যাবে, অর্থাৎ হরগুলো লব হয়ে যাবে, লবগুলো হর হয়ে যাবে, পাল্টে যাবে। তাহলে পাল্টে যদি যায় তাহলে আলটিমেট ফিগারটা আমরা কি পাবো? না 9261 সাথে এলা সবাইকে এই যে অংশটা আছে এদেরকে পাল্টে আমাদেরকে গুণ করে লিখতে হবে, সেটাই হবে তো অ্যাকচুয়াল ভোটার। দেখো এটা হচ্ছে তোমাদের বোঝার প্রসেস। এবার পরীক্ষার হলে আমাদের কি করতে হবে? পরীক্ষার হলে সিম্পল জিনিস যে মোট ভোটার এক্স ইকুয়ালস টু কী হবে? কত ভোটার পেয়েছে? 9261 গুণিত 75% ভোট পড়েছিল, তাহলে 100/75। 2% বাতিল হয়েছে অর্থাৎ 98%, মানে উপরে আবার 100 ডিভাইডেড বাই নিচে 98। এই ভোটটার আবার এটা কত পার্সেন্ট? 75%, মানে আবার উপরে 100 আর নিচে 75। এটা কাউন্ট করলে আমরা আলটিমেট আনসারটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে এত লম্বা ক্যালকুলেশন করব কিভাবে? না ক্যালকুলেশন করা সোজা। দেখো এখানে 3×25 75, 4×25 100, 3×25 75, 4×25 100 হয়েছে। এবার এই 98 আর এই অংশটুকু একটু তোমাদের কাজ করতে হবে। কীভাবে করব দেখো, এই তো বড় যখনই হবে একে দেখবে কাউন্ট মানে তোমার ভাগ করা যাবে। দেখবে এরকে যদি 2 দ্বারা কাটিয়ে আমরা পাবো কত? 49। সেই 49-এর সঙ্গে এর কিন্তু একটা কানেকশান আছে, তো সেটা একবারে 49 দ্বারা কাটতে যাবো না, বিশাল লম্বা হবে। আমরা 7 দ্বারা কাটবো। 7 দ্বারা কাটলে 7×14 98। তোমাদের বোঝাচ্ছি বলে সময় লাগছে, কিন্তু প্র্যাকটিস যখন করবে তোমরা নিজেরা ইজিলি করতে পারবে। এবার 7 দ্বারা যখন করবো, 7×13 91, 1 16, 7×2 14, 2 21, 3 7 21। আবার 7 দ্বারা কাটবো 2, আবার 7 দ্বারা এখানে কাটবো কত? 7 1 7, 6 62, 7 8 56, এটা তো 2 ছিল তো, 7 8 56, 56 6 62, 6 আর 3 নামবে 63 হবে, তো 7 9 63। মুখে মুখেই কিন্তু ভাগ করবে। নেক্সট এরপর তো কী করতে হবে? এই 3 দ্বারা এটাকে কাটবো আমরা, 3 6 18, 3 3 9। আবার এটাকে 3 দ্বারা আমরা কাটবো, কত কাটবো এখানে? 21 হয়ে যাবে আমাদের। ক্লিয়ার? এরপর এই 2 দ্বারা কাটবো এটাকে আমরা 2। তাহলে আলটিমেট জিনিসটা কী কী দাঁড়াচ্ছে? 21, 2, 4 আর 100। 100টা বাদ দাও,
এই 4 দুগুণে 8 হয়, 8 গুণিত 21, 8 গুণিত এর সঙ্গে 21-এর সাথে যদি 8 গুণ করি, 8 এককে 8, 8 দুগুণে 16, আর 100-র জন্য দুটো শূন্য হয়ে যাবে, 16,800 ইজ দ্য রাইট আনসার, অপশন বি। বুঝতে পেরেছো? এবার যখন বাড়িতে প্র্যাকটিস করবে, অলরেডি কিন্তু প্র্যাকটিস করতে করতে কাটাকাটিটা নিজেরা করতে পারবে। সেক্ষেত্রে তোমাকে আবারও বলছি 25 পর্যন্ত নামটা মুখস্থ রাখতেই হবে। চলে যাই পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। চলে এসেছি আমরা 7 নম্বর প্রশ্নে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমার খুব পছন্দের এই জাতীয় অঙ্কগুলো। দেখো, একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, অর্থাৎ প্রস্থটা 34 মিটার কম, দ্যাট মিনস দৈর্ঘ্যটা 34 মিটার বেশি, তো তবে আয়তাকার প্লটটির পরিসীমা কত নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তো তোমরা জানো, 2 গুণিত কী হয়, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ক্লিয়ার? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা তো আমাদের মেন ফর্মুলা, আমাদের পরিসীমা, এটা আমরা সকলে জানি। কিন্তু এখানে যে অঙ্কটা আছে, এখানে দেখো এদের মধ্যে একটা সাধারণ অনুপাত ধরবে কত, মনে মনে সাধারণ অনুপাত ধরবে কত, এক্স একক। তাহলে দৈর্ঘ্য পাচ্ছ 6x, প্রস্থ পাচ্ছ 5x। ক্লিয়ার? তো দৈর্ঘ্য যদি 5x, 6x, যদি দৈর্ঘ্য 6x, প্রস্থ 5x হয়, তাহলে যে ফর্মুলাটা যেটা আমরা করলাম পরিসীমার ক্ষেত্রে, 6 + 5, বাইরে আমরা কমন x অনুপাত x ধরে নিচ্ছি, তাহলে পাচ্ছি কত, 6 5 11, দুগুণে 22x, এটা হচ্ছে এর পরিসীমা, 22x পরিসীমা। এরপর মজার বিষয় দেখো, এদের দুজনের যে বিয়োগফল সেটাই তো হচ্ছে 34 মিটার। তো দুজনের 6x এবং 5x, 6x এবং 5x, এদের বিয়োগফলটা কত হবে আমাদের, x হবে। তাহলে x = আমাদের কত দাঁড়াচ্ছে, 34। তাহলে পরিসীমা বেরিয়েছে কত, 22x। তাহলে আমরা 34-এর সঙ্গে কত গুণ হবে না, 34-এর সঙ্গে গুণ হবে 22। সেক্ষেত্রে আমরা গুণ করতে পারবো সহজেই। কীভাবে গুণ করব দেখো, নর্মাল গুণের প্রসেস, 34 দুগুণে 68, আবার এখানেও একটা 68, দুটোকে যদি যোগ করি আমরা পাবো কত, 8, 4, 6 একে 7। ক্লিয়ার? 748 ইজ দ্য রাইট আনসার, অপশন ডি, 748 মিটার। ক্লিয়ার? চলে যাই পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। প্রশ্নটি পড়ো, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয় এবং কত বছরে তার সুদে মূলে 8 গুণ হবে। ক্লিয়ার? এদের একটা কমন জিনিস দেখো কী আছে, 4 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, অর্থাৎ যদি প্রথমে পি থাকে তাহলে 4 বছর পরে সেটা হবে 2p, তাহলে ইন্টারেস্ট কত দাঁড়ালো, ইন্টারেস্ট হবে p টাকা। ক্লিয়ার? এরপর এখান থেকে রেট বের করতে হয়, আমাদের যে ফর্মুলা আছে এটা কমন, আমি সাধারণ ট্রেডিশনাল মেথড বলছি। কিন্তু যদি দ্বিগুণ থাকে, যে আছে টি ইন্টু এখান থেকে পি করতে হয় আমাদের, নাকি এটার থেকে আমরা বের করে রেট, সেই রেটটা ধরে 8 গুণ করতে কত সময় এভাবে বের করতে হয়, অনেক লম্বা প্রসেস। কিন্তু এদের ক্ষেত্রে একটা কমন ফর্মুলা আমরা বের করতে পেরেছি, যে দ্বিগুণ হয়, দ্বিগুণ যদি থাকে, এইটা হচ্ছে শব্দবন্ধের ক্লু, দ্বিগুণ যদি থাকে তাহলে আমরা কি করব না, দ্বিগুণ হতে যত সময় লাগছে, ক্লিয়ার, দ্বিগুণ হতে 4 বছর সময় লাগছে দ্বিগুণ হতে, এই দ্বিগুণ হতে যা সময় লাগছে আমাদের যত গুণ করতে বলবে তার সঙ্গে তার থেকে 1 আমরা বাদ দিয়ে দেব। 1 বাদ দিলে পড়ে থাকবে কত, 7 থেকে বাদ দিলে 8, এটাই হবে মোট সময়, 28 বছর। তাহলে যদি তোমাকে বলা হচ্ছে 4 বছরের দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে না, 28 বছর হবে, রাইট আনসার অপশন বি। এরপর তোমাকে যদি বলতো যে কত বছরে 9 গুণ হবে, সাপোজ এটার বদলে 9 গুণ থাকতো, 9 গুণ থাকলে এখানে যে 7 আছে সেই 7-এর বদলে তখন আমরা কত গুণ করতাম, 8, 1 কমিয়ে তখন হয়ে যেত 32 বছর। যদি তোমাকে বলা হয় এখান থেকে যে আমরা 8 গুণের পরিবর্তে আমরা কত বছরে 10 গুণ হবে, তো 10 গুণ তখন 10 থেকে 1 বাদ দিয়ে দিলে থাকবো কত, 9, তখন হয়ে যাবে 36 বছর। বুঝতে পেরেছো জিনিসটা? যদি দ্বিগুণ থাকে তাহলে দ্বিগুণ হতে যত সময় লাগছে তার সাথে যত গুণের কথা বলা হয়েছে তার থেকে 1 কমিয়ে গুণ করলেই মোট সময় পেয়ে যাবে। ক্লিয়ার? তাই রাইট আনসার এখানে হবে অপশন বি, 28 বছর। চলে যাই আমরা পরের প্রশ্নে। চলে এসেছি পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। বলবে 9 নম্বর প্রশ্ন কেন করালো না, 9 নম্বর প্রশ্নটা শেষে করছি আমরা, ওটা একটু আমাদের বুঝতে হবে একটু ভালোভাবে, তাই শেষে করব। কি বলেছে, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও 55 নম্বর কম পাওয়ার জন্য সে অনুত্তীর্ণ হয়, অর্থাৎ পাস করতে পারেনি। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে দেখো, পাস করতো কত নম্বর পেলে, 265 পেয়েছে, আর 55 পেলেই সে পাস করতো। 265 আর 55 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত, এখান থেকে 320। তাহলে 320 নম্বরে পাস, অর্থাৎ 320 নম্বর হচ্ছে 40%। তো 40% ইকুয়ালস টু যদি 320 হয়, 40% সমান যদি 320 হয়,
তাহলে 100%, 1% সমান কত হবে? 1% সমান হবে 320/40, সরি 320/40, আর 100% সেটাই তো মোট মার্কস, তখন গুণিত 100 হয়ে যাবে এখানে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারি 4 8 32, 8 × 100, অর্থাৎ মোট নম্বর কত না 800। অপশান সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলে যাই আমরা এর ঠিক আগের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটি পড়ো, কেন পরে করাচ্ছি এখনই বুঝতে পারবে। একজন ব্যক্তি 9 টাকা 50 পয়সা কিগ্রা দরে 35 কিগ্রা চাল এবং 10 টাকা 50 পয়সা কিগ্রা দরে 30 কেজি চাল কিনেছেন। ওই মিশ্রিত চাল প্রতি কিগ্রা প্রায় কত টাকা দামে বিক্রয় করলে তার মোটের ওপর 35% লাভ হবে? ক্লিয়ার? 35% লাভ হবে কত টাকা দামে সে বিক্রি করে। তো 35% লাভের প্রসঙ্গটাতে আমরা পরে আসছি, আগে দেখছি যে ওর ক্রয় মূল্য অ্যাকচুয়ালি কত পড়েছে। দুটো জিনিস দেখো, এখানে কোনো শর্টকাট ফর্মুলা কাজে লাগবে না। এই জাতীয় অঙ্কগুলো শুধুমাত্র টাইম ওয়েস্টের জন্য দেওয়া হয় পরীক্ষার হলে, যে এই 9.5-এর সঙ্গে আমাদের 35 গুণ করতে হবে, 10.5-এর সঙ্গে 30 গুণ করতে হবে। এগুলো মুখে মুখে গুণ করতে পারবে। কিভাবে পারবে? এটা দেখো 9.5 টাকা আছে, 9 টাকা 50 পয়সা আমরা ধরে নিচ্ছি 10 টাকা। তো 10 টাকা যদি করে হয় 35 টাকা, 35 কিলোর দাম হবে 350 টাকা, কিন্তু আমরা 50 পয়সা বেশি ধরেছি। এখন 35 কিগ্রা করে যদি 50 পয়সা, অর্থাৎ 50 পয়সা অর্থাৎ হাফ টাকা, সেক্ষেত্রে বাদ যাবে কত এর থেকে না 17 টাকা 50 পয়সা আমাদের বাদ যাবে। 17 টাকা 50 পয়সা আমাদেরকে বাদ দিতে হবে। এখন 350 থেকে যদি 17 বাদ দিই আমরা পেয়ে যাব 333। সেখান থেকে আবার 50 পয়সা বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 332 টাকা 50, সরি 332 টাকা 50 পয়সা। তাহলে প্রথমের ক্ষেত্রে দাম হলো 332 টাকা 50 পয়সা, পরেরটার দাম করাটা কোনো অসুবিধা হবে না। 10 টাকা আর 50 পয়সা ধরো, 10 টাকা প্রথমে ধরে নাও, 10 টাকা করে হচ্ছে 300 টাকা 30 কেজি জাম, আর 50 পয়সা করে হচ্ছে 15 টাকা, তাহলে মোট হচ্ছে কত? 315। তাহলে টোটাল তার দাম পড়েছে কত? 332.5 আর 315, যদি যোগ করি আমরা পাবো কত এখান থেকে? 5 আর 2 7, ক্লিয়ার? আর এখান থেকে আমরা পাচ্ছি 5 আর 2 7, 3 আর 1 4, 647 টাকা 50 পয়সা। এই 647 টাকা 50 পয়সা যে টাকা লেগেছে, মোট ক কেজি চাল পেয়েছে? 35 30 65 কেজি। তাহলে এই 647 টাকা 50 পয়সা ফিগারটা মনে রেখো, 647 টাকা 50 পয়সা ডিভাইডেড বাই এই দুটো যদি যোগ করি আমরা কত পাচ্ছি? আমরা 65 কেজি। এটা হচ্ছে আর ক্রয় মূল্য। আমরা বিক্রয় করবে 35 টাকা, 35% লাভে, অর্থাৎ 100 টাকা যদি হয় তাহলে 135/100, এটাতে ক্যালকুলেশন করতে হবে। এইভাবে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে দশমিকটা হাঁটাবেও, পেয়ে যাব কি আমরা? এখান থেকে 10 পেয়ে যাব। এরপর এটাকে আমাদের খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে করব দেখো, এই ক্যালকুলেশনগুলো একটু অড টাইপের দেওয়া থাকে যাতে তোমাদের বেশি পরিশ্রম হয়, কেমন? যাতে টাইম ওয়েস্টটা তোমাদের বেশি হয়। তো বেশি টাইম ওয়েস্ট না করে নর্মাল 5 দ্বারা কেটে যাবে, 5 13 65, এটাকে 5 দ্বারা কাটবে, 5 12 60, 4 47, 3 15, সরি 5 9 45, 2 25, 5 5 25, 1295 পেয়েছো। এখন 13 দ্বারা দেখো একে যাবে না, 13 দ্বারা একে 0.5টা বেশি থেকে গেছে। আবার 13 দ্বারা যদি এটাকে ভাগ করতে যাও তবু কিন্তু যাবে না এটাকে 13 দ্বারা, ক্লিয়ার? সেক্ষেত্রে ক্যালকুলেশন করে নিয়ে যদি আমরা বের করি তখন সঠিক উত্তরটা, তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, বেশ লম্বা ক্যালকুলেশন হবে, সেক্ষেত্রে সঠিক উত্তরটা দাঁড়াবে তখন কিন্তু 13 টাকা 50 পয়সা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, কেমন হলো জানিও। আর এইরকম প্র্যাকটিস সেট চাইছো নাকি মানে চ্যাপ্টার ওয়াইজ করাবো, সেটা তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তাহলে সেভাবে আমরা কিন্তু ক্লাসটা করবো। ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থেকো, বাড়িতে থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো এবং প্র্যাকটিস করে থাকো। জয় হিন্দ।